আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ওয়ানডে ক্রিকেটে রিশাদ হোসাইন ফ্রন্টলাইন বোলার হিসাবে কতটুকু প্রস্তুত আছেন সেই ব্যাপারে একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। হ্যাঁ, টি-20 ক্রিকেটে রিশাদ হোসাইন ফ্রন্টলাইন বোলার হিসাবে প্রস্তুত 4 ওভারের জন্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটার প্রমাণ তিনি রেখেছেন। কিন্তু ওয়ানডে ক্রিকেট যখন বল পুরনো হয়ে যাচ্ছে, 10 ওভার বোলিং করতে হচ্ছে এবং এই যে 4 ওভারের পুরনো বলের পরে তারপর বলটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, মেনটেন করতে হয়, এই জায়গাগুলো রিশাদ আসলে কতটুকু প্রিপেয়ার্ড, কতটুকু প্রস্তুত তিনি আছেন। পরিসংখ্যানের আলোকে একটু কথা বলতে চাই, সেই জায়গাটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন রিশাদ হোসাইন ওয়ানডে ক্রিকেটে যখন 10 নম্বর ওভার থেকে 20 নম্বর ওভার পর্যন্ত সময়টাতে তিনি বোলিং করছেন, বল যখন মোটামুটি নতুন রয়েছে, এই সময়টাতে তিনি টি-20 ক্রিকেটেও বোলিং করেন। 10 নম্বর ওভার থেকে 20 নম্বর ওভার পর্যন্ত রিশাদ এই বছর 7 ওভারে 40 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, 5.71, এটা হচ্ছে তার ইকোনমি রেট। কিন্তু 25 ওভার থেকে 50 ওভার পর্যন্ত টাইম লাইনটাকে যদি একটু আপনি পিছিয়ে নেন, 25 ওভার থেকে 50 ওভার পর্যন্ত এই সময়টাতে রিশাদ হোসাইন এখন পর্যন্ত কোনো উইকেটই আদায় করতে পারেন নাই। 3টা ম্যাচ খেলেছেন এবছর, 13 ওভার বোলিং করে 80 রান দিয়ে কোনো উইকেট তিনি পান নাই, ইকোনমি রেটটা 6.15। সো এই জায়গাটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্যের জায়গা যে রিশাদ হোসাইন আসলে বল যখন পুরানো হচ্ছে তিনি কতটুকু প্রিপেয়ার্ড আছেন। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে ওয়ানডে ক্রিকেটে তো দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে যে ওয়ানডে ক্রিকেটে কিন্তু ওই মিড ওভার্স ফেজটাতে ব্যাটসম্যান অ্যাটাকিং মোডে থাকেন না, ব্যাটসম্যান চার্জ করে খেলেন না। টি-20 ক্রিকেটে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ওকে, ব্যাটসম্যান যেহেতু চার্জ করছেন, সো ওই জায়গাটাতে বোলারের উইকেট টেকিং পসিবিলিটিটাও বেড়ে যায়। কিন্তু যেহেতু ব্যাটসম্যান চার্জ করেন না, সো ওই টাইমটাতে আপনাকে কিন্তু অ্যাজ আ বোলার ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করতে হবে, ডট বল খেলাতে হবে প্রচুর পরিমাণে। চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। ওই ডট বল আদায় করার জায়গাটা ওয়ানডে ফরম্যাটে রিশাদ আসলে কতটুকু প্রস্তুত হয়েছেন যখন বল একটু পুরনো হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গাটা। আপনি ইকোনমি রেটটাও যদি দেখেন, 25 থেকে 50 নম্বর ওভার পর্যন্ত তার ইকোনমি রেটটাও কিন্তু 6.15। এখন এখানে ব্যাপারটা ঘটে কি, যে বল যখন নতুন আছে তখন আপনি একভাবে আপনার গ্রিপিং প্যাটার্নটা একরকম থাকবে, আপনার রোলিং প্যাটার্নটা একরকম থাকবে। আবার বল যখন একটু পুরনো হয়ে যাচ্ছে, ওয়ানডে ফরম্যাট যেহেতু একটা দীর্ঘ সময়ের খেলা এবং যতই দুই পাশ থেকে নতুন বলে খেলা হোক না কেন, যখন একটা দীর্ঘ সময়ের খেলা হচ্ছে, ব্যাটসম্যানরা যখন সিঙ্গলসের উপর বেস করে, ব্যাটসম্যানরা যখন খুব বেশি অ্যাটাকিং ক্রিকেটও খেলছেন না, তখনও কিন্তু বলের রোলিংটা আপনাকে জানতে হবে, বলের গ্রিপিংটা আপনাকে জানতে হবে, যেটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়। বিশেষ করে আপনি যদি চিন্তা করেন যে বল যখন আরও একটু বেশি পুরনো হয়ে যাচ্ছে, 38-40 নম্বর ওভারে চলে যাচ্ছে, তখনকার সময়ের জন্য ওকে রিশাদকে আমরা কতটুকু প্রিপেয়ার করেছি। আসলে রিশাদ তো লিস্টে ক্রিকেট খেললেনই একটা সিজন ঠিকঠাক মতো, লাস্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা। ইভেন এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাতেও রিশাদকে আমি একটা বিষয়ে খেয়াল করেছি, সেটা হচ্ছে যে যখন 30-35 ওভারের বল পুরনো হয়ে যাচ্ছে, ওই সময়টাতে কিন্তু আগের মতো বেটার আউটপুট তিনি জেনারেট করতে পারেন নাই। এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। তখন শর্ট পিচ বল বেশি পড়ছে, তখন ফুল টাচ বল বেশি পড়ছে। আবার একটা ব্যাপার ঘটে যে ওয়ানডে ক্রিকেটে তো ওই সময়টাতেও ব্যাটসম্যান অতটা বেশি অ্যাগ্রেসিভ থাকেন না, ব্যাটসম্যান অতটা অ্যাগ্রেসিভ থাকেন 42-44 নম্বর ওভারে গিয়ে। সো এই যে মাঝখানের এই যে মিড ওভার স্পেসটা, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে আপনি কীভাবে হ্যান্ডেল করছেন। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে যখন আপনার এমনিতেই ষষ্ঠ বোলিং অপশনটা নাই দলে, এমনিতেই ষষ্ঠ বোলিং অপশনটা নাই, সেই জায়গাটাতে রিশাদকে আপনি যখন ফ্রন্টলাইন বোলার হিসেবে খেলাচ্ছেন নাসুমের পরিবর্তে, বা নাসুমকে ওই জায়গাটা অপরচুনিটিটা না দিয়ে, এটা কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপটাকে অনেক বেশি মাত্রায় খর্ব করে তুলছে। একে সাকিব আল হাসান নাই, মেহেদী হাসান মিরাজকে টপ 5 বোলারদের মধ্যে ইনক্লুড করে খেলাতে হচ্ছে, যেখানে আমি বলবো যে মেহেদী হাসান মিরাজও কিন্তু আসলে টপ 5 বোলারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে ওইভাবে ইনক্লুডেড থাকেন না যখন সাকিব আল হাসান দলে থাকেন। মিরাজ হয়তো বা 6 বোলার হিসেবে সেই ব্যাকআপের জায়গাটা দেন। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে বাংলাদেশে এমনি ষষ্ঠ বোলিং অপশন নাই সাকিব আল হাসান না থাকলে, সেই জায়গাটাতে মিরাজকে যখন টপ 5 বোলারদের মধ্যে ইনক্লুড করতে হচ্ছে, তার মধ্যে আবার আপনি যখন নাসুম আহমেদের মতো একজন ফ্রন্টলাইন বোলারকে খেলাচ্ছেন না, রিশাদকে খেলাচ্ছেন যিনি হয়তো বা 50 ওভার্সের জন্য ওইভাবে প্রিপেয়ার্ডও না, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ কম্বিনেশন ওয়াইজ ক্যালকুলেশনে ভুল করছে। দর্শক, এই ব্যাপারে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।